প্রায় 12-13 বছর আগেকার কথা। তখন পশ্চিম বাংলার একটা ছোট গ্রামে থেকে আমি শহরে ডেলি প্যাসেঞ্জারি করতাম। সাইকেলে করে আসতে হতো 8 মাইল দূরের স্টেশনে। একটা ছোট দোকানে সাইকেল জমা রেখে আমরা ট্রেন ধরতাম। সন্ধ্যের গাড়িতে ফিরে আবার সাইকেল নিয়ে গ্রামে চলে আসতাম। আমরা বললাম এই জন্য যে ডেলি প্যাসেঞ্জারি করতাম দুজনে, আমি আর প্রিয়নাথ। মুন্সেফ কোর্টে চাকরি সেরে 5টা নাগাদ প্রিয়নাথের সাইকেল রিপেয়ারিং শপে এসে আমি আড্ডা দিতাম, চা খেতাম। তারপর 7টায় দোকান বন্ধ করে 7:22-এর ট্রেন ধরতাম দুজনে। স্টেশন থেকে আমাদের গ্রামের প্রায় সীমানা পর্যন্ত ছড়িয়েছিল একটা অনুর্বর কাকর মাটির মাঠ, যাকে বলে ব্রহ্মডাঙ্গা। এর পাশে 1.5 মাইল 2 মাইলের মধ্যে কোনো গ্রাম নেই। এককালে মাঠটা ডাকাতির জন্য বিখ্যাত ছিল। 500 বছরের ভেতরে ওসব উপদ্রব আর শোনা যায়নি, কিন্তু তবুও একা এ পথে ফিরতে সন্ধ্যের পরে গা ছমছম করত। 2-একটা ভূতের কাহিনীও যে মাঝে মাঝে কানে আসতো না এমন নয়, কিন্তু ও ভয়টা কোনো দিন আমাদের মনে এতটুকু ছাপ ফেলেছে তা নয়, অন্তত সচেতনভাবে তো নয়। সেদিন কোর্ট থেকে বেরিয়ে কতগুলো সরকারি কাজ সেরে নিতে আমার রাত হয়ে গেল। প্রিয়নাথের দোকানে আসতেই তার ছোকরা চাকরটা জানালে যে আমার জন্য অপেক্ষা করে থেকে যথানিয়মে 7:22-এর ট্রেনই ধরেছে প্রিয়নাথ। আমার মনটা দমে গেল। শুধু একা ফিরতে হবে বলেই নয়, দিনটাও দুর্যোগের। একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, সেই সঙ্গে আকাশ চেরা বাজের ডাক। বৃষ্টিটা আপাতত থেমেছে বটে, কিন্তু আকাশে এখনো ঘন মেঘে একটা আলকাতরার আস্তর দিয়ে মোড়া, যে কোনো সময় ঝমঝম করে নেমে পড়তে পারে। এরই মধ্যে রাত 9টার পরে ওই সীমাহীন কালো মাঠটার ভেতর দিয়ে একা 8 মাইল সাইকেলে করে আমাকে ফিরতে হবে, কারণ সন্ধ্যের পরে স্বভাবতই নির্জন পথটাতে এই বৃষ্টি বাদলের রাতে যে কোনো সহযাত্রী মিলবে এ আশা করাই বিলম্ব না। কিন্তু উপায় নেই, আমাকে যেতেই হবে। ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আমি একটা দীর্ঘশ্বাস ফেলব। তারপর স্টেশনে এসে 8:28-এর গাড়ি ট্রেন ছাড়তে না ছাড়তে বৃষ্টি নামে। এমন প্রবল বৃষ্টি সচরাচর দেখা যায় না। সারা আকাশটা যেন অন্ধকার সাদা হয়ে গেছে বৃষ্টির কুয়াশায়। মনের মধ্যে দুশ্চিন্তাটা আরও থিতিয়ে বসতে লাগলো। উঁচু কাকরের রাস্তায় জল দাঁড়াবে না, কিন্তু মাঠের ভিতরে বৃষ্টির সঙ্গে হাওয়া মিশলে অবস্থা যে কি দাঁড়াবে সেটা অনুমান করা শক্ত নয়। বৃষ্টি অবশ্য বেশিক্ষণ রইল না। আধ ঘন্টার মধ্যে আমি স্টেশনে এসে নামতেই দেখি বৃষ্টিও ধরে গেছে। মেঘ হালকা হয়ে গেছে, শুধু অল্প অল্প ইলঠে গুঁড়ি পড়ছে তীর করে। যে মুদিখানায় সাইকেল জমা থাকে সে লোকটা ঝাঁপ বন্ধ করার উপক্রম করছিল। আমাকে দেখে হাই তুললে, হেসে বললে, এই রাতে ফিরবেন? থেকে যান না আমার দোকানে। বললাম সে হয় না, বাড়িতে সবাই দুশ্চিন্তা করবে। আরেকটা কথা অবশ্য বলা গেল না, সে তাগিদটাই প্রবলতর। অর্থাৎ মাসখানেক আগে আমি বিয়ে করেছি এবং মাত্র 3 দিন আগে স্ত্রী এসেছে বাপের বাড়ি থেকে। দোকানদার সাইকেলটা বের করে দিলে। আমি জিজ্ঞেস করলাম, প্রিয়নাথ চলে গেছে? হ্যাঁ, উনি তো 7:55-র গাড়িতেই নামলেন। ভেঙে বৃষ্টি আসছিল বা চমকাচ্ছিল ঘন ঘন। ওকেও দাঁড়িয়ে যেতে বলল, রাজি হলেন না। বললেন বো বো করে চলে যাবেন। বো বো করে চলে যাব, আমিও ভাবলাম। তারপর সেই ঘন কালো অন্ধকারে তীরে বৃষ্টির ভেতরেই সাইকেল নিয়ে প্রায় ঝাঁপ দিয়ে পড়লাম। 15 মিনিটের মধ্যেই মাঠের রাস্তায় এসে পড়ল। দুধারের নিবিড় কৃষ্ণতার ভিতরে ব্যাঙের ডাক, ঝিঝির আওয়াজ আর ছোট বড় নালায় বর্ষার জলের কলধ্বনি। ল্যাম্পের ছোট আলোটিতে সামনে 5-7 দূর পর্যন্ত বাঁকুড়ার রাঙ্গামাটি ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু কিছুক্ষণ পরে সেটুকুও আর রইল না। ল্যাম্পের তেল ছিল না, খেয়াল করিনি। ক্ষীণ হতে হতে দপ করে গেল। এইবার আমার ভয় পেতে লাগলো। চেনা রাস্তা,
যতই অন্ধকার থাক ঠিক নির্ভুলভাবেই চলে যাব। তবু তবু অন্ধকার, এই নির্জনতা, একবার যদি অসাবধান হই তাহলে সাইকেল নিয়ে একেবারে 10-12 হাত নিচে গড়িয়ে পড়ব। দুচক্ষে যত দূর সম্ভব তীব্র করে আমি সাইকেল চালাতে লাগলুম। তাড়াতাড়ি যেতে ভরসা হচ্ছে না, তবু উত্তেজনায় আপনা থেকেই দ্রুত বেগে পা ঘুরছিল প্যাডেলে। সেকেলে বিএসএ বাইক আমার মনের শাসন না মেনেই যেন শাঁ শাঁ করে উড়ে চলল। হঠাৎ বনের ভেতর থেকে আওয়াজ, থামো হোসেন থামো। অন্ধকার ছিঁড়ে যেন তীরের মতো স্বর উঠল একটা। প্যাডেলে আচমকা পা থেমে এলো আমার। পেছন থেকে পরিষ্কার গলায় ডাকলো, অত তাড়া কিসের হে? আমি যে সেই 1 ঘন্টা ধরে মাঠের ভেতর তোমার জন্য হাফ বিদ্বেষ করে দাঁড়িয়ে আছি। বিস্ময়ে এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে এলো। অন্ধকারেও দেখা গেল পেছন থেকে প্রিয়নাথ দ্রুত আমার দিকে এগিয়ে আসছে। ব্যাপার কি হে? সেই 7:55 ট্রেনে নেমে এতক্ষণ মাঠের ভেতরে কি করছিলে? সে অনেক কথা, ভারী মজার ব্যাপার হয়েছে একটা। এই বর্ষার রাতে মাঠের ভেতরে কি এমন মজার ব্যাপার হতে পারে? আর তোমার সাইকেলই বা গেল কোথায়? বলছি তো, সে অনেক কথা, গ্রামে ফিরে শুনবে। আপাতত তোমার ক্যারিয়ারে আমায় তুলে নাও। বেশ, উঠে পড়ো চটপট। প্রিয়নাথ কাছে এলো। দেখেছো কাণ্ড, জলে কাদায় একেবারে মাখামাখি হয়ে গেছি। ঘাড়ের ভেতরটা শুদ্ধ কাঁপছে ঠক ঠক করে। পড়ে গিয়েছিলে নাকি? সে আর বলো কেন, আষাঢ় বলে আষাঢ়, একেবারে অতল জলের ভেতর কাদার মধ্যে প্রায় বসে গিয়েছিলুম। যাক, বাড়ি ফিরেই শুনবে সেসব কথা। আমি সাইকেলের প্যাডেল ঘোরালুম। তড়াক করে প্রিয়নাথ পেছনে উঠে বসলো। একটা ঝাঁকুনি লাগলো। টের পেলুম সিটের আংটাটা প্রিয়নাথ আঁকড়ে রয়েছে। এই ভিজে রাস্তায়, এমন অন্ধকারে আরেকটা মানুষকে ক্যারিয়ারে তুলে নেওয়া যে কি দুর্ভোগ সে বলে বোঝাতে হবে না। কিন্তু অনুভব করলুম হঠাৎ যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে। প্রিয়নাথের অতখানি ওজন আমাকে বিন্দুমাত্র কাবু করতে পারল না। সেকেলে মজবুত দিয়েছে সাইকেল ছনছন করে চলতে লাগলো। এমনকি অন্ধকারের সম্ভাব্য বিপদটাও মুছে গেল মন থেকে। প্রিয়নাথ কোনো কথা বলছে না, আমিও না। নিঃশব্দে প্রায় 15 মিনিট চলবার পর হঠাৎ দূর থেকে জলের একটা উগ্র গর্জন শোনা গেল। আমি চমকে বললাম, ও কি খোয়াইতে বান এলো নাকি? এইবার বিচিত্র ব্যাপার ঘটলো একটা। প্রিয়নাথ আমার কথার জবাব দিলে, কিন্তু পেছনের ক্যারিয়ার থেকে নয়। পরম বিস্ময়ে দেখলুম আমার সাইকেল থেকে প্রায় 15 হাত সম্মুখে 2 হাত বাড়িয়ে আছে প্রিয়নাথ। হ্যাঁ, অন্ধকারেও দেখতে পেলুম প্রিয়নাথই দাঁড়িয়ে রয়েছে। প্রিয়নাথ ডেকে বললে, নামো সেন নামো, বানের জলে খোয়াইয়ের পচা কাঠের পোলটা ভেসে গেছে, আর এগোলে খাড়া 30 হাত নিচে আশ্রে পড়বে। মুহূর্তের মধ্যে সারা শরীরে আমার বিদ্যুৎ বয়ে গেল। কখন ক্যারিয়ার থেকে নামলো প্রিয়নাথ? কখনই বা এমন করে 15 হাত দৌড়ে গেল সে? সাইকেলের গতি মন্দা করতে করতে আবার শুনলাম। ক সেকেন্ডের মধ্যে সবটা ঘটলো জানি না। দেখলুম প্রিয়নাথের চোখ দুটো জ্বলে উঠল। তারপর যেন করুটির কোটর ছেড়ে সে দুটো চোখ তীক্ষ্ণ উজ্জ্বল আলোর মতো উড়ে আসতে লাগলো আমার দিকে, যেন ফসফরাসের দুটো অতিকায় পতঙ্গ। পরদিন সকালে আমাকে পাওয়া গেল রাস্তার উপরে। সাইকেলটাকে জড়িয়ে ধরে আমি পড়েছিলুম। আর প্রিয়নাথকে পাওয়া গেল ভাঙা পুল থেকে 23-24 হাত নিচে, আরও 3-4 ফুট জল কাদার তলায়। ওপর দিকে পা দুটো তুলে তার পেট পর্যন্ত কাদার মধ্যে গাঁথা। ভাঙা সাইকেলটা খানিক দূরে একটা বড় পাথরের উপর ঝুলে রয়েছে।